একটি মশা কামড়ালেও যে একজন মানুষের মৃত্যু হতে পারে, আধুনিক যুগে তা ভাবলেও শিহরিত হতে হয়। তবে এমনই দুর্ভাগ্যজনক ঘটনা সম্প্রতি ঘটে চলেছে ডেঙ্গুর প্রকোপে। চিকিৎসা বিজ্ঞানের সফলতার যুগে এমন অনাহুত ভয়াবহ ডেঙ্গু জ্বরের কালো থাবা ছিনিয়ে নিয়েছে অনেক জীবন। শহর তথা গ্রামাঞ্চলেও ডেঙ্গু হয়ে উঠেছে আতঙ্কের বস্তু। এখন সামান্য জ্বর হলেও মানুষ ডেঙ্গুর ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে। অকাল মৃত্যু কারোরই কাম্য নয়। তাই ডেঙ্গু জ্বরের কারণে আর কোনো অমূল্য জীবন যেন হারিয়ে না যায়, সেজন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে। তবে আতঙ্কিত না হয়ে একটু সচেতন হলেই ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। বেস্ট গাইড চ্যানেলে আমার সকল দর্শক বন্ধুদের জানাই সুস্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ডেঙ্গু বা ডেঙ্গু জ্বর কি, এডিস মশা কোথা থেকে কিভাবে এলো, কবে ডেঙ্গু ভাইরাস শনাক্ত করা হয়, ডেঙ্গু মশা দেখতে কেমন, ডেঙ্গু মশা কখন কামড়ায়, ডেঙ্গু মশা কামড়ালে কি ফুলে যায়, মশা কামড়ালেই কি ডেঙ্গু হবে, ডেঙ্গু মশা কতটা উচ্চতা পর্যন্ত উঠতে পারে, মশা কামড়ানোর পর কি করলে পরিত্রাণ পাওয়া যাবে, ডেঙ্গু মশা কোথায় থাকে, কোথায় ডিম পাড়ে, ডেঙ্গু জ্বর কতদিন থাকে, ডেঙ্গু রোগের লক্ষণগুলো কি কি, ডেঙ্গু টেস্ট কি কি, ডেঙ্গু জ্বর কি ছোঁয়াচে রোগ, ডেঙ্গুতে প্লেটলেটের সংখ্যা সাধারণত কত হয়, ডেঙ্গু জ্বরের কি চিকিৎসা করা হয়, ডেঙ্গু জ্বর হলে কি কি খাবার খেতে হবে, ডেঙ্গু প্রতিরোধের উপায়গুলো কি কি। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি এই চ্যানেলে প্রথম হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অ্যাক্টিভ রাখার অনুরোধ রইল। জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়াতে এই ভিডিওটি আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে ভুলবেন না। ডেঙ্গু বা ডেঙ্গু জ্বর কি? ডেঙ্গু একটি ভাইরাসজনিত অসুখ। ডেঙ্গু ভাইরাসের বাহক মশা হল এডিস ইজিপ্টাই এবং এডিস এলবোপিক্টাস। এডিস মশার মাধ্যমে এই ভাইরাস ছড়ায়। এই এডিস মশা বহুদিন ধরেই পিত জ্বরের বাহক হিসাবে পরিচিত। ডেঙ্গু জ্বর একটি এডিস মশাবাহিত ডেঙ্গু ভাইরাস জনিত গ্রীষ্মমণ্ডলীয় রোগ। এডিস মশার কামড়ের মাধ্যমে ভাইরাস সংক্রমণের 3 থেকে 15 দিনের মধ্যে সচরাচর ডেঙ্গু জ্বরের উপসর্গগুলো দেখা দেয়। ভারতবর্ষে প্রধানত প্রাক গ্রীষ্ম এবং বর্ষার সময় এই রোগের প্রকোপ বৃদ্ধি পায়। মার্চ থেকে অক্টোবর পর্যন্ত বিশেষ করে গরম এবং বর্ষার সময়টাতেই ডেঙ্গু জ্বরের প্রকোপ বেশি থাকে। শীতকালে এই জ্বর হয় না বললেই চলে। শীতে লার্ভা অবস্থায় ডেঙ্গু মশা অনেক দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। বর্ষার শুরুতেই সেগুলো থেকে নূতন করে ডেঙ্গু ভাইরাস বাহিত মশা বিস্তার লাভ করে। এদের ডিম ফোটানোর জন্য জলের প্রয়োজন হয় বলে শুকনো মরশুমে এই মশা কমে যায়। সাধারণত শহর অঞ্চলে অভিজাত এলাকায় বড় বড় দালান কোঠায় এডিস ইজিপ্টাই মশার প্রাদুর্ভাব বেশি। তাই ডেঙ্গু জ্বরও এই এলাকার বাসিন্দাদের বেশি হয়। তবে এডিস এলবোপিক্টাসকে বলা হয় টাইগার মশা। এরা সাধারণত গ্রাম অঞ্চলে থাকে। এডিস ইজিপ্টাই বসবাস করার বাড়িতে থাকলেও এলবোপিক্টাস থাকে বাঁশের চূড়া, গর্ত, বিভিন্ন ধরনের গাছের বাকলে। এসব জায়গায় জমে থাকা জলে এরা ডিম পাড়ে এবং বংশ বিস্তার করে। ডেঙ্গু রোগের প্রাথমিক লক্ষণ হলো অত্যধিক জ্বর এবং শরীরে ব্যথা। তাই এ সময় জ্বর হলেই উদ্বিগ্ন না হয়ে বরং দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ডেঙ্গু ভাইরাসের 4টি ভাগ রয়েছে। ডেন 1 থেকে শুরু করে ডেন 2, ডেন 3 এবং ডেন 4। ডেঙ্গুর এই প্রতিটি ভাইরাস নানাভাবে মানুষকে বিপদে ফেলে। তবে উদাসীন থাকার কারণে এই বিষয়টির দিকে মানুষের তেমন সচেতনতা নেই। তাই বাড়ছে আক্রান্তের সংখ্যা। এডিস মশা কোথা থেকে কিভাবে এলো? এডিস মশা প্রথমে ছিল আফ্রিকায়। সেখানে মশা বাস করত গাছের কোটরে, পাতার বোঁটা এবং বাঁশের গোড়ার গর্তে। বৃষ্টি হলেই এসব জায়গায় জমে থাকা জলে মশা ডিম পাড়ে। ডিম থেকে শত শত মশার জন্ম হতো এবং এভাবেই বংশবিস্তার ঘটত। ইউরোপীয় উপনিবেশ স্থাপনকারীরা পৃথিবীর অন্যান্য দেশে ভ্রমণ করলে এই মশাগুলো একসময় আফ্রিকা থেকে জাহাজের মাধ্যমে সমুদ্রপথে আমেরিকা এবং এশিয়া সহ সারা বিশ্বে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। বর্তমান বিশ্বে বিভিন্ন রকমের যানবাহনের মাধ্যমে এক অঞ্চল বা এক দেশ থেকে মশা বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে। কবে ডেঙ্গু ভাইরাস শনাক্ত করা হয়? ডেঙ্গু ভাইরাস প্রথম শনাক্ত করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় উপকূল অঞ্চলে। 1944 সালে ডক্টর আলবার্ট সামিন ইউএস আর্মি কমিশনে
ডেঙ্গু এবং সানফ্লাই এর উপর কাজ করতে গিয়ে প্রথম ডেঙ্গু ভাইরাস শনাক্ত করেন। তিনি ডেঙ্গু 1 এবং ডেঙ্গু 2 নামে দুটো সেরোটাইপ ভাইরাসকে শনাক্ত করেন। এরপর 1956 সালে ডাক্তার হেম ও তার সহকর্মী আরো দুটো নতুন ডেঙ্গু সেরোটাইপ ভাইরাসকে শনাক্ত করেন, যাদের নাম দেওয়া হয় ডেঙ্গু 3 এবং ডেঙ্গু 4। ডেঙ্গু নামটি কোথা থেকে এসছে তা পরিষ্কার নয়। 420 খ্রিস্টাব্দে চীনাদের বর্ণনায় জানা যায় এই ভাইরাস উড়ন্ত কীটের মাধ্যমে পরিবাহিত হয়, কিন্তু ধারণা করা হয় যে আফ্রিকার সোয়াহিলি ভাষার প্রবাদ কা ডিঙ্গা পেপো থেকে ডেঙ্গু নামটি এসছে। এই শব্দের অর্থ হলো শয়তানের শক্তির কাছে আটকে যাওয়ার মতো ব্যথা। অনেকেই এর অর্থ করেন দুষ্ট আত্মা দ্বারা বন্দি বানানো। কারো কারো ধারণা স্প্যানিশ ডেঙ্গু শব্দ থেকে এই রোগের নামকরণ করা হয়, যার অর্থ হলো হাড় ভাঙা জ্বর। ডেঙ্গু মশা দেখতে কেমন? এডিস ইজিপ্টাই মশা ছোট, গাঢ় ধূসর রঙের হয়। এই মশার পায়ে জালিকা বা রোঁয়া থাকে। ডেঙ্গুর জীবাণু বহনকারী এডিস মশা খালি চোখে দেখেও শনাক্ত করা সম্ভব। ডেঙ্গুর মশা অর্থাৎ এডিস ইজিপ্টাই মশা অন্যান্য মশার তুলনায় আকারে ছোট বা মাঝারি আকারের হয়ে থাকে এবং এর গায়ে পায়ে সাদা কালো ডোরাকাটার দাগ থাকে। তবে আর্মিগিয়ার নামে একটি মশার পেটেও একই ধরনের ডোরাকাটা দাগ রয়েছে, তবে এই মশাটি আকারে একটু বড় হয়। অনেকে এই মশাটিকে এডিস ইজিপ্টাই বলে ভুল করে। আপনাকে যে মশা কামড়েছে সেটি এডিস কিনা নিশ্চিত হতে মশাটির পায়ের দিকে লক্ষ্য করতে হবে। শুধুমাত্র এডিস মশার পায়েই ডোরাকাটা দাগ থাকে। ডেঙ্গু মশা কখন কামড়ায়? এক সময় বলা হতো ডেঙ্গু মশা শুধুমাত্র দিনের বেলা কামড়ায়। এডিস ইজিপ্টাই মশা সূর্যোদয়ের কয়েক ঘন্টা পরে এবং সূর্যাস্তের কয়েক ঘন্টা আগে সর্বাধিক সক্রিয় থাকে, অর্থাৎ সকাল থেকে বিকেল পর্যন্ত এই মশার কামড়ানোর আশঙ্কা সবচেয়ে বেশি থাকে। কিন্তু এডিস মশা সম্প্রতি তাদের চরিত্র বদলেছে। এখন দিনে রাতে সব বেলাতেই কামড়াতে পারে এডিস ইজিপ্টাই, বিশেষ করে রাতে যদি ঘর আলোকিত থাকে। ডেঙ্গু মশা কামড়ালে কি ফুলে যায়? যদিও ডেঙ্গুর জীবাণুবাহী মশার নাম এডিস ইজিপ্টাই, কিন্তু সাধারণ মানুষের মধ্যে এই মশা ডেঙ্গু মশা নামেও পরিচিত। ডেঙ্গু ভাইরাসবাহী এডিস মশা কামড়ালে ওই স্থানটি বেশিরভাগ ক্ষেত্রেই কিছুটা ফুলে যায় এবং চুলকায়। তবে অনেকের ক্ষেত্রে মশা কামড়ানোর সত্ত্বেও ফুলে যাওয়া বা চুলকানি কোনোটি নাও হতে পারে। তবে মশা রক্ত খাওয়ার জন্য যখন হুল ফোটায় তখন বেশিরভাগ মানুষ তা টের পান না। এর কারণ মশা হুল ফোটানোর আগে কিছুটা ব্যথানাশক ঘন তরল মানুষের ত্বকের ভেতর ছড়িয়ে দেয়। এতে কিছুক্ষণের জন্য ত্বকের ওই অংশটি অবশ হয়ে যায়। কিছুক্ষণ পর অবশ ভাব চলে গেলে ত্বকের ওই জায়গা একটু চুলকায় এবং ফুলে যায়। এডিস মশা কামড়ালে ক্ষতস্থানটি একটি মটর দানার সমান বা তার চেয়ে কিছুটা অল্প জায়গা জুড়ে ফুলে যেতে পারে। তাই মশার কামড় থেকে বাঁচতে হাত ও পা ঢেকে রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এছাড়া দিনে রাতে মশারি ব্যবহার, দরজা জানলায় মশারোধী নেট ব্যবহার, সেই সাথে মশা নিরোধক ক্রিম স্প্রে ব্যবহার করা যেতে পারে। মশা তাড়াতে অ্যারোসল, কয়েল, ধূপ, ম্যাট, ব্যাটও ব্যবহার হয়ে থাকে। মশা কামড়ালেই কি ডেঙ্গু হবে? এডিস মশা কামড়ালেই যে মানুষের ডেঙ্গু জ্বর হবে বিষয়টি তেমন নয়। তবে যে এডিস মশাটি ডেঙ্গু রোগের ভাইরাস বহন করছে সেটি কামড়ালে ডেঙ্গু হতে পারে। আবার কোনো সুস্থ এডিস মশা যদি ডেঙ্গু আক্রান্ত রোগীর দেহ থেকে রক্তপান করে তাহলে মশাটির মধ্যে ডেঙ্গু ভাইরাস সংক্রামিত হবে। এরপর ওই ভাইরাসবাহী মশা সংক্রামিত থাকা অবস্থায় যদি আবার সুস্থ কোনো মানুষের শরীরে কামড়ায় তাহলে ডেঙ্গু ছড়াতে পারে। যে কোনো মশার মতোই এডিসও সাধারণত একাধিক ব্যক্তিকে কামড়ায়। তাই ভাইরাস জ্বরে আক্রান্ত কোনো ব্যক্তির শরীর থেকে এডিস মশার মধ্যে ভাইরাস সংক্রমণ হওয়ার পর ওই মশার কামড়ে ডেঙ্গু হওয়ার আশঙ্কা রয়েছে। ডেঙ্গু মশা কত উচ্চতা পর্যন্ত উঠতে পারে? এডিস ইজিপ্টাই মশা বেশি উঁচুতে উঠতে পারে না, তাই দাঁড়িয়ে থাকা মানুষ বা প্রাণীর পায়ে, গোড়ালি, হাঁটুতে, কোমর বা হাতে কনুইতে বেশি কামড়ায়। ন্যাশনাল ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোলের করা রিসার্চ অনুযায়ী এডিস মশা দমনের জন্য স্প্রে করা হয় 6 ফুট উচ্চতা পর্যন্ত। এডিস মশা মূলত মাটির কাছেই থাকতে পছন্দ করে। গবেষণা করে দেখা গিয়েছে উচ্চতা যত বাড়ছে তাল মিলিয়ে জলের মধ্যে কমেছে এডিস মশার লার্ভার সংখ্যা। ধরে নিন আপনি কোনো বহুতলের 5 তলায় রয়েছেন, সেক্ষেত্রে দেখা গিয়েছে 5 তলায় জলের মধ্যে এডিস মশার লার্ভার সংখ্যা 1 তলার তুলনায় অনেকটাই কম। কি ভাবছেন, মাত্র 6 ফুট উচ্চতা পর্যন্ত উঠতে পারে এডিস মশা? কিংবা 4-5 তলায় থাকলে আপনার কোনোদিন ডেঙ্গু হবে না? এই ভুল করবেন না। আদতে ডেঙ্গু মশা কতদূর পর্যন্ত উঠতে পারে সেটা নির্দিষ্ট নয়। ডেঙ্গুর মশা এডিস অত্যন্ত সহজেই মানিয়ে নিতে পারে। তবে যখন ডেঙ্গুর মশার স্প্রে প্ল্যান করা হয় তখন 6 ফুট উচ্চতা পর্যন্তই করা হয়। তবে সাধারণ মানুষের সবসময় থাকতে হবে সচেতন। মশা কামড়ানোর পর কি করলে পরিত্রাণ পাওয়া যাবে? মশা কামড়ালে সেটি রক্তের সাথে যুক্ত হয়ে যায়।
সেক্ষেত্রে তেমন কিছু করার থাকে না। তবে মশা কামড়ানোর পর ভাইরাসটি যদি শুধুমাত্র চামড়ার উপরে লেগে থাকে তাহলে ওই স্থানটি 20 সেকেন্ড ধরে সাবান দিয়ে ধুলে ভাইরাস মরে যাবে। তবে একবার রক্তের সাথে ভাইরাস মিশে গেলে কোনো কিছুই কাজ করবে না। ডেঙ্গু মশা কোথায় থাকে, কোথায় ডিম পাড়ে? এডিস মশা সাধারণত শুকনো ছায়াযুক্ত নিরাপদ স্থানে বিশ্রাম নেয়। এই মশাটি যে কোনো জমে থাকা জলে ডিম পাড়ে। সাধারণত পাত্রের কিনারার দিকে ডিম পেড়ে থাকে। এই ডিম ফুটে লার্ভা হয়, লার্ভা থেকে পিউপা হয়, পিউপা থেকে পূর্ণাঙ্গ মশা। জমে থাকা জল পরিষ্কার কিংবা নোংরা কিনা সেটা বিষয় নয়। টানা জল কয়েকদিন স্থির থাকলে সেখানে ডিম ছাড়তে পারে এডিস মশা। একসময় বলা হতো এডিস মশা পরিষ্কার জলে বংশ বিস্তার করে, তবে সাম্প্রতিক গবেষণায় সেই বৈশিষ্ট্যেরও পরিবর্তন দেখা গিয়েছে। পুরানো পড়ে থাকা টায়ার, ড্রাম, বালতি বা ফেলে দেওয়া বোতল বা পাত্র, চিপসের প্যাকেট, নারকেলের বা ডাবের খোলে জমা জল, চৌবাচ্চা, ছাদে এবং নির্মীয়মান ভবনে জমে থাকা জল, ফুলের টব, ফুলদানি, এয়ার কুলার, ফ্রিজ, অব্যবহৃত কোমর, বৃষ্টির দিনে রাস্তার ধারে জমা জল, ইটের গর্ত, এমন সব স্থানে মশার লার্ভা দেখতে পাওয়া যায়। সাধারণত জমা জল ফেলে দিলে কিংবা ওই জলে সাবান বা ব্লিচিং মেশানো জল ছিটিয়ে দিলে মশার ডিম ধ্বংস হয়ে যাবে। জলবায়ু পরিবর্তন, ভাইরাসের বিবর্তন, অপরিকল্পিত ও অত্যধিক নগরায়ন, অপর্যাপ্ত ও অস্বাস্থ্যকর বর্জ্য ও জল ব্যবস্থাপনার কারণে মশার বিস্তার ঘটছে এবং ডেঙ্গু জ্বর বেড়েই চলেছে। ডেঙ্গু জ্বর কতদিন থাকে? চিকিৎসকদের মতে ডেঙ্গু জ্বর সাধারণত 2 ধরনের হয়ে থাকে, ক্লাসিক্যাল এবং হেমোরেজিক। ক্লাসিক্যাল ডেঙ্গু সাধারণত 5 থেকে 7 দিনের মধ্যে সম্পূর্ণ ভালো হয়ে থাকে, সর্বোচ্চ 10 দিন পর্যন্ত সময় লাগতে পারে। তবে হেমোরেজিক ডেঙ্গু নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন চিকিৎসকেরা। সাধারণত জ্বর সারার পরপরই অনেকের প্লেটলেট এবং রক্তচাপ কমতে শুরু করে। কিছু কিছু রোগীর ক্ষেত্রে জ্বরের 3 দিনের মধ্যেও প্লেটলেট কমতে দেখা গেছে। যদিও প্লেটলেট একবার কমার পর সেটি 48 থেকে 72 ঘন্টার মধ্যে স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করে। তবে কেউ যদি ডেঙ্গু হেমোরেজিক শক সিন্ড্রোমে চলে যান তাহলে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আক্রান্ত হয়ে পড়ে। এক্ষেত্রে এক এক রোগীর সেরে উঠতে এক এক রকম সময় লাগবে, নির্ভর করে রোগীর কোন অঙ্গে কি পরিমাণ ক্ষতি হয়েছে। এক্ষেত্রে মাসের পর মাস, এমনকি বছরের পর বছরও সময় লাগতে পারে। মস্তিষ্ক আক্রান্ত হলে বেশি সময় লাগবে, আবার কিডনি বা লিভারের সময় অপেক্ষাকৃত কম লাগবে। ডেঙ্গু রোগের লক্ষণগুলো কি কি? ডেঙ্গু রোগের প্রাথমিক লক্ষণগুলো হলো জ্বর এবং শরীরে ব্যথা। 99 থেকে 105 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। ঘাম ছেড়ে জ্বর কমে যাওয়ার পরও আবার জ্বর আসতে পারে। ডেঙ্গু রোগে আক্রান্ত ব্যক্তির পা, হাতে এবং কোমরে ব্যথা হতে পারে। শরীরে ব্যথা, বিশেষত জয়েন্টে ব্যথা, পেশিতে ব্যথা, মাথা ব্যথা, চোখের পিছনে ব্যথা। চামড়ায় লালচে র্যাশ। ডেঙ্গুর টিপিক্যাল র্যাশ বেরোয় 6ষ্ঠ দিনে, তখন জ্বর থাকে না। পাতলা পায়খানা, পেটে ব্যথা, পেট ফুলে যাওয়া, বমি বমি ভাব বা বমি হওয়া, কাশি, ক্ষুধামন্দা, অস্বাভাবিক দুর্বলতা, ক্লান্তি, শরীরের বিভিন্ন স্থান থেকে রক্তক্ষরণ, যেমন মাড়ি থেকে রক্তক্ষরণ, কালো রঙের পায়খানা, মাসিকে অতিরিক্ত রক্তপাত হতে পারে। এছাড়াও চামড়ায়, মুখে, খাদ্যনালীতে, চোখে হতে পারে। রক্তচাপ কমে যাওয়া, পালস রেট বেড়ে যাওয়া। এখন যেহেতু ডেঙ্গুর প্রকোপ অনেক বেশি, ডেঙ্গুর ধরনও বারবার পরিবর্তন হচ্ছে, তাই কারুর জ্বর হলে ডেঙ্গু লক্ষণের অপেক্ষা না করে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ডেঙ্গুর নতুন উপসর্গগুলোর সাথে মানুষ অপরিচিত বা তারা এই উপসর্গ সম্পর্কে যথেষ্ট অবহিত নন। এই কারণে অনেক ক্ষেত্রেই তারা যখন হাসপাতালে পৌঁছচ্ছেন তখন অনেক দেরি হয়ে যাচ্ছে। সাধারণত ডেঙ্গুতে আক্রান্ত হলে জ্বর, প্রচণ্ড মাথা ব্যথা, শরীর ব্যথার মতো উপসর্গ দেখা দেয়। এ ধরনের উপসর্গ নিয়ে রোগীরা হাসপাতালে যাচ্ছেন। তবে হাসপাতালে যারা ভর্তি হচ্ছেন তাদের মধ্যে দ্বিতীয় বা তৃতীয়বার ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এমন রোগীর সংখ্যাও আছেন। তারা হয়তো আগে একটি ভেরিয়েন্টে আক্রান্ত হয়েছিলেন, এখন তারা হয়তো অন্য একটি ভেরিয়েন্টে আক্রান্ত। ফলে যে উপসর্গগুলো নিয়ে তারা আসছেন সেগুলো প্রথাগত ডেঙ্গু উপসর্গের মতো নয়। একে বলা হয় কমপ্লিকেটেড ডেঙ্গু সিনড্রোম বা এক্সটেন্ডেড ডেঙ্গু সিনড্রোম। এই উপসর্গগুলো কোনোভাবেই অবহেলা করার সুযোগ নেই। তাই চিকিৎসা কখনোই বিলম্ব করবেন না, বিশেষত যদি লাল দাগ, কোনো সাইড থেকে রক্তপাত, কালো মল, অতিরিক্ত ঘুম, শ্বাসকষ্ট, ত্বক ফ্যাকাশে হয়ে যাওয়া এবং ঘন ঘন বমিভাব দেখা দেয়। ডেঙ্গু টেস্ট কি কি? কারো যদি ডেঙ্গু জ্বরের লক্ষণ থাকে এবং আশেপাশে কেউ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয় কিংবা ওই এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে যায়, সেক্ষেত্রে উচিত হবে দ্রুত ডেঙ্গু টেস্ট করানো। সাধারণত রক্ত পরীক্ষার মাধ্যমে কেউ ডেঙ্গুতে আক্রান্ত কিনা তা শনাক্ত করা যায়। প্রাথমিক অবস্থায় অর্থাৎ জ্বর হওয়ার বা ডেঙ্গুর লক্ষণ দেখা দেওয়ার 3 দিনের মধ্যে চিকিৎসকরা সাধারণত NS1 অ্যান্টিজেন বা NS1 পরীক্ষা করাতে বলেন। এর মাধ্যমে নন স্ট্রাকচারাল প্রোটিন দেখা হয়।
ক্লাসিক্যাল ডেঙ্গু সাধারণত 5 থেকে 7 দিনের মধ্যে সম্পূর্ণ ভালো হয়ে যায়। রক্ত পরীক্ষায় NS1 পজিটিভ আসা মানে রোগী ডেঙ্গু পজিটিভ। তবে এই পরীক্ষাটি ডেঙ্গু জ্বর হওয়ার বা লক্ষণ দেখা দেওয়ার 5 দিনের মধ্যে করতে হয়। এই সময়ের মধ্যে এটি ডেঙ্গুর সংক্রমণ শনাক্ত করতে পারে। এরপরে এই টেস্ট আর কার্যকারী হয় না। পরীক্ষা প্রথম 3 দিনের মধ্যে করলে সবচেয়ে ভালো ফল দেয়। পঞ্চম দিন থেকে NS1 নেগেটিভ হয়ে যেতে পারে। তাই যদি ডেঙ্গুর লক্ষণ প্রকাশ পাওয়ার 5 দিনের বেশি হয়ে যায় তাহলে আর NS1 পরীক্ষা করে লাভ নেই। সেক্ষেত্রে ডেঙ্গু IgM, IgG অ্যান্টিবডি টেস্ট করতে হবে। যদি এই পরীক্ষায় IgM পজিটিভ হয় তার মানে রোগীর ডেঙ্গু হয়েছে। রোগী যদি এর আগেও কখনো ডেঙ্গুতে আক্রান্ত হয়ে থাকে তাহলে IgG পজিটিভ হবে। কোনো রোগীর যদি IgG এবং IgM দুই পজিটিভ হয় তখন বিষয়টি উদ্বেগের। সাধারণত এসব ক্ষেত্রে ডেঙ্গুর জটিলতা বেশি দেখা যায়। এছাড়া রক্তের অন্য পরীক্ষা CBC এবং ESR ডেঙ্গু পজিটিভ আসার পর এই পরীক্ষাগুলো একদিন পর পর করতে হয়, কারণ প্লেটলেটের এবং WBC বা শ্বেত রক্তকণিকার কম বেশি দেখে ডেঙ্গু পরিস্থিতি অনুমান করা হয়। রোগীর ডেঙ্গু থেকে উন্নতি হচ্ছে কিনা এই টেস্ট করে ধারণা পাওয়া যায়। ডেঙ্গু কি ছোঁয়াচে রোগ? ডেঙ্গু কোনো ছোঁয়াচে রোগ নয়। অর্থাৎ ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীকে স্পর্শ করলে, একই বিছানায় ঘুমোলে কিংবা তার ব্যবহৃত কিছু ব্যবহার করলে অন্য কারোর এই রোগে আক্রান্ত হওয়ার সুযোগ নেই। এই রোগ শুধুমাত্র মশার মাধ্যমেই ছড়ায়। ফলে ডেঙ্গু আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসায় কোনো বাধা নেই কিংবা তাকে আলাদা রাখার কোনো প্রয়োজনও নেই। ডেঙ্গুতে প্লেটলেটের সংখ্যা সাধারণত কত হয়? স্বাভাবিক স্বাস্থ্যসম্পন্ন একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্লেটলেট সংখ্যা হয় 1,50,000 থেকে 4,50,000 প্লেটলেট প্রতি মাইক্রোলিটার রক্তে। উচ্চ ঝুঁকিপূর্ণ ডেঙ্গু আক্রান্ত রোগীদের এই সংখ্যা 20,000-এর নিচে চলে যেতে পারে। এই সময় রক্তপাতের ঝুঁকি সর্বোচ্চ হয়। মাঝারি ঝুঁকিপূর্ণ রোগীদের প্লেটলেট সংখ্যা 21,000 থেকে 40,000-এর মধ্যে থাকে। অবশ্য ডেঙ্গু সংক্রমণে অনেক ক্ষেত্রেই প্লেটলেট সংখ্যার দ্রুত পরিবর্তন হয়। প্লেটলেট কাউন্ট কম এবং রক্তক্ষরণের লক্ষণ প্রকাশ পেলে তবেই প্লেটলেট প্রতিস্থাপনের প্রয়োজন হয়। অন্যথায় সংক্রমণ কমার সাথে সাথে আমাদের শরীরে স্বাভাবিকভাবে প্লেটলেট কাউন্ট বৃদ্ধি পায়। এর জন্য প্রয়োজন প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন ই, ভিটামিন কে, ফোলেট এবং পটাশিয়াম সমৃদ্ধ খাদ্য গ্রহণ। ডেঙ্গু জ্বরের কি চিকিৎসা করা হয়? ডেঙ্গুর চিকিৎসার বিশেষ কোনো ওষুধ বা প্রতিষেধক এখনো পর্যন্ত আবিষ্কৃত হয়নি। গবেষকরা কাজ করে যাচ্ছেন। বেশিরভাগ ক্ষেত্রে ডেঙ্গুর সংক্রমণ ঘরোয়া চিকিৎসাতেই কমে যায়। ডেঙ্গু জ্বর হলে পরিপূর্ণ বিশ্রাম নিতে হবে এবং বেশি করে তরল খাবার গ্রহণ করতে হবে। চিকিৎসকরা প্যারাসিটামল জাতীয় ওষুধ দিয়ে যন্ত্রণা এবং জ্বরের মাত্রা নিয়ন্ত্রণ করেন। রোগের মাত্রা অতিরিক্তভাবে বৃদ্ধি পেলে রোগীকে হসপিটালে ভর্তি এবং ডাক্তারি নজরদারিতে রাখা একান্ত জরুরি। হসপিটালে ডেঙ্গু রোগীদের শিরায় ইলেকট্রোলাইট তরল বা স্যালাইন দেওয়া হয়। এতে শরীরে প্রয়োজনীয় জল এবং লবণের যোগান বজায় থাকে। মারাত্মক রূপ ধারণ করলে রোগীকে রক্ত দিতে হতে পারে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ও নন স্টেরয়েডাল প্রদাহপ্রশমী ওষুধ সেবন করা যাবে না। করলে রক্তপাতের ঝুঁকি বেড়ে যায়। ডেঙ্গু জ্বর হলে কি কি খাবার খেতে হবে? ডেঙ্গু ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে হলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে হবে। আর আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হলে অ্যান্টিবডি তৈরি করতে হবে। অ্যান্টিবডি তৈরিতে যে খাবারগুলো সাহায্য করে সেগুলো খাদ্য তালিকায় রাখতে হবে বেশি করে। ডেঙ্গুতে রোগীর লিভার আক্রান্ত হয়, যেখানে শরীরের জন্য ভারী, তৈলাক্ত এবং মশলাদার খাবার হজম করা কঠিন হয়ে যায়। জ্বরের সময় রোগীদের ক্ষুধা খুব কম হয়ে যায়। ডেঙ্গুতে আক্রান্ত হলে শরীরে রক্তে প্লেটলেটের সংখ্যা অনেকটাই কমে যায়। প্লেটলেট কোনো কাটাছেঁড়া স্থান থেকে রক্তক্ষরণ আটকাতে সাহায্য করে। এছাড়াও শরীরে জলের পরিমাণ কমে যায়। ক্লান্তিভাব দেখা দেয় সারা শরীরে। ওষুধের পাশাপাশি সঠিক ডায়েট এই সময় রোগীর জন্য একান্ত প্রয়োজন। বিশেষজ্ঞদের মতে এই সময় ডায়েটে প্রোটিন, প্রোবায়োটিক ও আয়রনযুক্ত খাবার থাকা জরুরি। রোগীদের এবং তাদের পরিবারের উচিত ডেঙ্গু জ্বরের সময় এবং পরে ডায়েট সম্পর্কে যত্ন নেওয়া, যা শরীরকে সুস্থ করতে এবং দ্রুত পুনরুদ্ধারে সহায়তা করে। ভিটামিন এবং পুষ্টি সমৃদ্ধ কিছু খাবার যা এই ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধমূলক কাজ করবে। দুধ, দই ও দুগ্ধজাত খাবার প্রোবায়োটিক্সের সমৃদ্ধ উৎস। দইয়ে থাকা ল্যাক্টোবেসিলাস নামক ব্যাকটেরিয়া আমাদের অন্ত্রের উপকার করে। ডেঙ্গুতে আক্রান্ত হলে দুগ্ধজাত খাবার শরীরে পটাশিয়াম, ফসফরাস ও সোডিয়ামের পরিমাণ সঠিক রাখতে সাহায্য করে। যে কোনো ডেঙ্গু রোগীর রক্তচাপ কমে যাওয়া স্বাভাবিক, তাই রক্তচাপ স্বাভাবিক করার জন্য দুধ খাওয়াতে হবে। তবে এই সময় গরুর দুধের পরিবর্তে ছাগলের দুধ খাওয়ানোই শ্রেয়। প্রোটিন জাতীয় খাবার তাড়াতাড়ি রোগ সারাতে মুখ্য ভূমিকা নেয়, তাই এই সময় খাবারে মাছ, মাংস, ডাল, ডিম, বাদাম ইত্যাদি থাকা একান্ত জরুরি।
প্লেটলেটের সংখ্যা বাড়ানোর জন্য সবচেয়ে পরিচিত হলো পেঁপে পাতার রস। তেতো লাগলেও এই রস ডেঙ্গির মোকাবিলায় ভীষণ উপকারী। বিশেষজ্ঞরা বলেছেন প্রতিদিন ঘুম থেকে উঠে 2-3টি পেঁপে পাতার রস খেলে খুব কম দিনেই ডেঙ্গু রোগী সেরে উঠতে পারেন। এতে মুখে রুচি যেমন ফিরবে, তেমনি আবার প্রতিরোধ ক্ষমতাও বাড়াবে পেঁপে পাতার রস। জ্বরে আক্রান্ত রোগীর ক্ষেত্রে তরল খাবার খাওয়া তুলনায় সহজ, তাই এই সময় শক্ত খাবারের পরিবর্তে তরল খাবার যেমন মাংসের স্যুপ, দইয়ের লস্যি ইত্যাদি খাওয়ানো উচিত। এক্ষেত্রে খাবার 2-2.5 ঘন্টা অন্তর পরিবেশন করা ভালো। ডেঙ্গুর ভাইরাসকে শরীর থেকে তাড়াতে চিকিৎসকরা এই সময় রোগীদের অনেক বেশি জল খাওয়ার পরামর্শ দেন, কিন্তু অনবরত জল খেলে বমি হতে পারে রোগীদের। তবে তাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। রোগী শুধু জল না খেতে পারলে তাকে বারবার একটু করে ডাবের কিংবা লেবুর জল দিতে পারেন। প্রাকৃতিকভাবে জল, প্রয়োজনীয় মিনারেল এবং ইলেকট্রোলাইটস থাকার ফলে ডেঙ্গু রোগীদের আহারের তালিকায় ডাবের জল হলো এক গুরুত্বপূর্ণ সাপ্লিমেন্ট। আদার জল সেবন করলে বমিভাব কম হবে, যা ডেঙ্গুতে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে প্রায়ই দেখা যায়। এছাড়া খাওয়াতে পারেন লস্যিও। গাজর, শসা ও সবুজ শাকসবজি ভিটামিন কে ও আই এর সমৃদ্ধ উৎস। এই দুটি ভিটামিনই রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজনীয় ভিটামিন। পালং শাক, পুদিনা, বাঁধাকপি, শতমূলি ইত্যাদি রক্তে প্লেটলেটের সংখ্যা বাড়াতে সাহায্য করে। ভিটামিন সি ও ফোলেট প্লেটলেটের সংখ্যা বাড়াতে সাহায্য করে। কমলালেবু, পাতিলেবু, জলপাই, আনারস, বেরি ও কিউই ফল এই ভিটামিনের সমৃদ্ধ উৎস। ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর জন্য আবশ্যক সবচেয়ে উপকারী ফলের মধ্যে একটি হলো অরেঞ্জ বা কমলালেবু। তার কারণ হলো প্রাকৃতিকভাবে ভিটামিন সিতে ভরপুর, ফলে এটি আপনার শরীরের অ্যান্টিবডিকে পুনরুদ্ধার করতে সাহায্য করে। ডেঙ্গিতে আক্রান্ত হলে চিকিৎসক কুমড়ো খাওয়ার পরামর্শ দেন। কুমড়ো ভিটামিন এর সমৃদ্ধ উৎস, যা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এই সময় শরীরে আয়রনেরও ঘাটতি লক্ষ্য করা যায়, তাই রোগীকে বেশি করে পেয়ারা, আমলকি, কাজু বাদাম, আখরোট, কিশমিশ খাওয়াতে পারেন। বেদানায় আছে ভিটামিনস ও মিনারেলস। শরীরে শক্তি ফিরিয়ে আনতে এই ফলটি বেশ উপকারী। আয়রনের খুব ভালো উৎস এই ফল। প্লেটলেটের সংখ্যা স্বাভাবিক রাখতে সাহায্য করে বেদানা। শরীরে ভিটামিন ডি এবং কের অনুপাত ঠিক রাখার জন্য ডেঙ্গু রোগীকে খাওয়াতে পারেন ডিমের কুসুমও। ডায়েটে যেমন কিছু খাবার না রাখলে নয়, তেমনই কিছু খাবার এই সময় এড়িয়ে চলার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। মশলাদার এবং বেশি তেলযুক্ত খাবার এই সময় না খাওয়াই ভালো। সফট ড্রিঙ্কস, প্রক্রিয়াজাত খাবার, উচ্চ ফ্যাটযুক্ত খাবারও এই সময় এড়িয়ে চলা দরকার। ডেঙ্গু প্রতিরোধের উপায়গুলো কি কি? ডেঙ্গু জ্বর প্রতিরোধে মূলত দুটি বিষয়ের উপর জোর দেওয়া উচিত। 1. এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করা এবং মশাকে মেরে ফেলা। 2. মশার কামড় থেকে নিজেকে বাঁচানো। বাড়ির আশপাশ যতটা সম্ভব পরিষ্কার রাখতে চেষ্টা করুন। বাড়ির চারপাশে জল জমতে দেবেন না। জমা জলে মশারা বংশ বিস্তার করে। জল জমতে না দিয়ে মশার জনসংখ্যার নিয়ন্ত্রণ করা সম্ভব। নিয়মিত বাড়ির আশেপাশে দেখতে হবে কোথাও জল জমে আছে কিনা। সপ্তাহে অন্তত একবার জল জমতে পারে এমন জায়গা পর্যবেক্ষণ করুন। ট্যাঙ্কের জল ব্যবহার করার সময় ভালোভাবে ঢাকনা দিয়ে রাখতে হবে। ভাঙা মাটির বা প্লাস্টিকের বোতল, নারকেলের খোলা বা ডাবের খোসা, ডিমের খোলা, পরিত্যক্ত টায়ার অথবা পলিথিন পড়ে থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন এবং ফুলের টব থেকে জমে থাকা জল ফেলে দিন। বাড়ির ছাদে জল জমতে দেবেন না। বাড়ির ছাদে ফুল গাছের টব থাকলে টবে জল জমতে দেবেন না। জল জমে থাকলে তা ফেলে দিন। বাড়ির ছাদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। ছাদে যেন কোনো প্লাস্টিক বা মাটির জিনিস পড়ে না থাকে, বিশেষত যে সমস্ত জিনিসে বৃষ্টির জল জমতে পারে। বাড়িতে ব্যবহৃত ফ্রিজের পিছনে জলের পাত্রে জমা হওয়া জল অন্তত পক্ষে 3 দিন অন্তর পাল্টান। ফুলদানিতে জল থাকলে তাও 3 দিন অন্তর পাল্টান। বাড়ির মধ্যে কোনো খোলা পাত্রে জল রাখবেন না। এক্ষেত্রে ঢাকনা ব্যবহার করুন। ঘর সবসময় আলো বাতাসপূর্ণ রাখতে হবে। মশা সাধারণত অন্ধকার এবং স্যাঁতস্যাঁতে স্থানে দেখা যায়। ঘরে মশার প্রবেশ বন্ধ করতে ঘর সবসময় আলো বাতাসপূর্ণ রাখাটা জরুরি, তাহলে মশার হাত থেকে বাঁচতে পারবেন। রাস্তার দুধারে, পার্কে, রেললাইনের ধারে, খেলার মাঠে কোনো জিনিস, বিশেষত যেগুলোতে বৃষ্টির জল জমতে পারে, দেখতে পেলে হয় সেগুলোকে উপুড় করে দিন যাতে জল জমতে না পারে, অথবা স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করুন। রাস্তার ধারে জল নিকাশের জন্য ব্যবহৃত নর্দমায় জল জমে থাকলে স্থানীয় প্রশাসনকে জানান। পুকুর, ডোবা বা ড্রেনে ব্লিচিং পাউডার ছিটিয়ে দিন। এতে মশার বংশবিস্তার আটকানো সম্ভব হবে। মশা ঘরের খাটের নিচে, টেবিলের নিচে, দরজার আড়ালে, পর্দার ভাঁজে, বেসিনের নিচে লুকিয়ে থাকে। এই সকল স্থানের মশা মারতে স্প্রে ব্যবহার করতে পারেন। বাড়ি, হাসপাতাল, অফিস, আদালতের আনাচকানাচে মশার স্প্রে বা ওষুধ ছিটাতে হবে, যাতে ওইসব স্থানে কোনোভাবেই মশা আশ্রয় নিতে না পারে। মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত 3 বার স্প্রে বা ফগিং করুন। দিনে বা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন।
শরীর ঢাকা জামা কাপড় যেমন লম্বা হাতাওয়ালা পোশাক, ফুল প্যান্ট, মোজা এবং জুতো পরিধান করুন। পাতলা কিংবা ঢোলা পোশাক পরিধান থেকে বিরত থাকুন। জানলাতে মশা প্রতিরোধক নেট ব্যবহার করুন অথবা দরজা জানলা বন্ধ করে রাখুন। মশা নিধনের জন্য ওষুধ, স্প্রে, কয়েল, ব্যাট ইত্যাদি ব্যবহার করতে পারেন। শরীরের অনাবৃত স্থানে মশা নিবারক ক্রিম ব্যবহার করতে পারেন। শিশু ও বয়স্কদের বিশেষ যত্ন নিয়ে নিরাপদে থাকুন। প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি আমাদের সদিচ্ছারও প্রয়োজন আছে। ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কোনো একক ব্যক্তি, সংগঠন বা মন্ত্রণালয়ের পক্ষে সম্ভব নয়। সবার সমোপযোগী কার্যকর পদক্ষেপ, সমন্বিত সচেতনতা, মশা নিধনে বিদ্যমান প্রকল্পগুলোকে আরও কার্যকর ও শক্তিশালী করার মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখতে হবে। সরকার ও জনগণের সমন্বিত উদ্যোগই পারে এই মহামারী থেকে আমাদের সুরক্ষিত রাখতে। পরিশেষে ডেঙ্গির ব্যাপারে আরও সতর্ক থাকুন। ডেঙ্গি থেকে বাঁচুন। ডেঙ্গিতে জ্বর হয়, সঙ্গে মাথার যন্ত্রণা, গা হাত পা ব্যথা। জ্বর হলে স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে রক্ত পরীক্ষা করান। বাড়িতে বিশ্রামে থাকতে হবে। গা মাথা বারবার ভেজাতে হবে। এমনিতে যতটা জল খান তার থেকে দিনে 1 লিটার বেশি জল ও অন্যান্য তরল খাবেন। জ্বর ও ব্যথার ওষুধ হিসাবে শুধুমাত্র প্যারাসিটামল খান। অসুখের প্রথম 5 দিন মশারির মধ্যে থাকুন, যাতে মশার কামড়ে ভাইরাস না ছড়ায়। এইভাবে বাড়িতেই ডেঙ্গুর চিকিৎসা সম্ভব। কিন্তু বাড়াবাড়ি হলে, যেমন খুব দুর্বলতা, রোগী বসে বা দাঁড়িয়ে থাকতে পারছে না, একটুতেই মাথা ঘুরছে, বারবার বমি হচ্ছে, 6 ঘন্টার বেশি সময় প্রস্রাব হয়নি, দেহের কোনো জায়গা থেকে আপনা হতে রক্তপাত হলে, বা চামড়ায় কালশিটের দাগ দেখা দিলে, বা জ্বরের মাত্রা খুব বেশি হলে, বা রোগী ঘরের মধ্যে থাকলে, বা শ্বাসকষ্ট হলে দেরি না করে রোগীকে অবশ্যই নিকটবর্তী হাসপাতালে নিয়ে যেতে হবে। ডেঙ্গু মহামারী থেকে সুরক্ষিত থাকতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। নিজে সচেতন না থেকে শুধু সরকারের সমালোচনা ডেঙ্গু থেকে মুক্তি দিতে পারবে না। তাই সর্বাগ্রে প্রয়োজন সচেতনতা। সরকার, জনগণ উভয় পক্ষের দায়িত্বশীল আচরণ এবং পরিকল্পিত উদ্যোগই পারে ডেঙ্গুর প্রকোপ কমিয়ে এই সংকট থেকে আমাদেরকে সুরক্ষিত রাখতে। আমার প্রিয় দর্শক বন্ধু, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি এই চ্যানেলে প্রথম হন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অ্যাক্টিভ রাখার অনুরোধ রইল। ধন্যবাদ।